ওয়েলকাম টু শব্দগ্রহণ এফএম। তোমাদের আজ আমি সমাজের কিছু ভাগ দেখাবো। যেমন হচ্ছে আমরা জানি যে সমাজ 6 প্রকার না 7 প্রকার। আচ্ছা, 7 প্রকার: দ্বন্দ্ব, কর্ণধার, তৎপুরুষ, বহুব্রীহি, দ্বিগু সমাজ, অব্যয়ী আর প্রাধা। তাহলে 7 প্রকার। তো সমাজ আমাদের 7 প্রকার। আজ আমি দ্বন্দ্ব সমাজকে নিয়ে আলোচনা করবো। আচ্ছা, দ্বন্দ্ব সমাজ আমরা কিভাবে ধরবো? আমি বলেছি যে আগে কি করবে, যে কোন সমাজ কিভাবে ধরবে তার টেকনিক শেখো। তার কারণ হচ্ছে বইয়ে তো অনেক উদাহরণ আছে বা এক্সাম্পল আছে, তোমরা মুখস্থ করে গেলে 20টা মুখস্থ, 30টা, 40টা, যদি কমন না আসে তখন কি করবে? সেই জন্য আমি বলি যে আগে টেকনিক শেখো। আচ্ছা দেখো, দ্বন্দ্ব সমাজ কোন বাক্যে পূর্বপদ ও পরপদ, কোন বাক্যের পূর্বপদ ও পরপদ যদি দুটি গ্রহণ করা হয় বা প্রাধান্য দেওয়া হয় তখন তাকে দ্বন্দ্ব সমাস বলি। যেমন, আচ্ছা কিছু বুঝতে পারলে এখানে বলছে কোন বাক্যে পূর্বপদ ও পরপদ যদি দুটি গ্রহণ করা হয়, না হচ্ছে উভয় পদ, পরপদ এবং পূর্বপদকে, এই দুটো উভয় পদকে যদি প্রাধান্য দেওয়া হয় সেটাকে আমরা বলবো কি? দ্বন্দ্ব সমাস। দেখো এখানে লেখা আছে দ্বন্দ্ব তাকে প্রাধান্য দিচ্ছে, উভয় পদ দুটোকে প্রাধান্য দেয়। যেমন উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। এখানে বলছে যে অমিতের বাবা মা বেঁচে, এর মানে তোমরা কি বুঝবে? আমি বললাম যে অমিতের বাবা মা আর বেঁচে, তাহলে তোমরা কি বুঝলে? শুধুমাত্র অমিতের মা বেঁচে আছে কিন্তু বাবা বেঁচে নেই, এটা কি বলতে চাইলা? বা তুমি বলতে পারো যে অমিতের মা বেঁচে নেই কিন্তু বাবা বেঁচে আছে, এটা কি আমি বললাম? এখানে আমি বলেছি যে অমিতের বাবা মা বেঁচে নেই, অর্থাৎ আমি বলেছি তার বাবা মারা গেছে, মাও মারা গেছে। তাহলে দুটো উভয় পদকে প্রাধান্য পেয়েছে, এটাকে বলা হয় পূর্বপদ। আর এদিকে বলবো আমরা পরপদ। দেখো এখানে আমি বলে দিয়েছি কোন বাক্যের পূর্বপদ ও পরপদ যদি দুটি গ্রহণ করা হয় তখন তাকে দ্বন্দ্ব সমাস বলবো, বা দুটি বা উভয় পদকে প্রাধান্য দেওয়া হয়, বা উভয় পদকে কোন বাক্যের পূর্বপদ ও পরপদ যদি দুটি গ্রহণ করা হয় তখন তাকে আমরা দ্বন্দ্ব সমাস বলবো। বা তুমি সিম্পল ভাষায় বলতে পারো যে যখন কোনো বাক্যে উভয় পদকে প্রাধান্য দেওয়া হয় তখন তাকে আমরা বলবো দ্বন্দ্ব সমাস। তো এখানে দেখো বাবা মা বেঁচে নেই, তার মানে কি বললাম যে তার বাবাও বেঁচে নেই, মাও বেঁচে নেই। তাই দুটো মানে উভয় পদকে প্রাধান্য দিলাম, আমি বাবাকে প্রাধান্য দিলাম আর মাকেও প্রাধান্য দিলাম, মানে পূর্ব পদকেও প্রাধান্য দিলাম, পরপদকেও প্রাধান্য দিলাম। তাই তখন হয়ে যাবে কি সমাস? দ্বন্দ্ব সমাস। আচ্ছা, আরেকটা উদাহরণ দিই।
আমি বললাম বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, আমি তোমাকে দিয়ে দিলাম যে বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, তার মানে কি বোঝালাম, তুমি কি বুঝলে, যে আমি কি শুধু বোঝাতে চাইলাম যে বাইরে শুধুমাত্র ঝড় হচ্ছে বা শুধুমাত্র বৃষ্টি হচ্ছে, তা কিন্তু না। আমি বলেছি বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, অর্থাৎ দুটো পথকে এখন প্রাধান্য দিলাম, মানে ঝড়ও হচ্ছে প্লাস বৃষ্টিও হচ্ছে। তাই এটাকে আমরা বলবো ঝড়টা হচ্ছে পূর্ব পথ, আর এটাকে বড় পথ বলবো। আমি কি করলাম যে ঝড় বৃষ্টি হচ্ছে, বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, তার মানে কি আমি উল্টো পথকে প্রাধান্য দিয়েছি। ঝড় প্লাস বৃষ্টি মানে দুটোই হচ্ছে, ঝড়ও হচ্ছে আবার বৃষ্টিও হচ্ছে। আমি তখন সিঙ্গেল সিঙ্গেলকে এখন প্রাধান্য দিই। সেই জন্য তখন কি হয়ে যাবে, যখন দুটি পদ বা উভয় পদকে প্রাধান্য দেওয়া হবে, তখন তাকে আমরা বলবো দ্বন্দ্ব সমাস। আচ্ছা, এটা বুঝে দিয়েছি। আমি বললাম রাখি দিয়ে চার বিস্কিট দাও, চার বিস্কিট দিতে বললাম। তার মানে তুমি কি বুঝলে, ধরো তোমার বাড়িতে একজন গেস্ট এসছে বা তোমার বাড়িতে অতিথি এসছে, যাই হোক, তুমি তোমার মাকে বললে যে ওনাকে চার চার বিস্কিট দাও। চার বিস্কিট দাও মানে কি, তোমার মা কি শুধুমাত্র চা দেবে বা শুধুমাত্র বিস্কুট দেবে? না, তুমি বলেছো যে ওনাকে, তোমার বাড়িতে একজন অতিথি এসছে, তুমি বলেছো মাকে যে মা ওনাকে চার বিস্কিট দাও। তার মানে তুমি চাও দিতে বলছো, আবার বিস্কুটও দিতে বলছো, তাই দুটো পদ মানে হচ্ছে উভয় পদকে প্রাধান্য দিচ্ছ। তাই দেখো চা হচ্ছে পূর্ব পদ, আর বিস্কিট হচ্ছে পরপদ। বিস্কিট কি হয়ে গেল, পরপদ। তাই তুমি বলেছো যে ওই অতিথিকে চা বিস্কিট দাও, তার মানে চার সাথে বিস্কিটও দিতে বলছে। কখনো তুমি বলনি যে শুধুমাত্র চা দাও বা শুধুমাত্র বিস্কিট দাও, তুমি বলছো চা, মা ওকে চা বিস্কিট দাও, তার মানে তুমি চার সঙ্গে বিস্কিটও দিতে বলছো বা বিস্কিটের সাথে কি দিতে বলছো, চা দিতে বলছো। তাহলে তখন হয়ে যাবে দ্বন্দ্ব সমাস। বোঝা গেল? আচ্ছা, এটা গেল ফার্স্ট নিয়ম। সেকেন্ড নিয়ম দেন, যদি কোনো যদি কোনো ব্যাস বাক্যে যদি কোনো ব্যাস বাক্যে ও শব্দটি থাকে, তখন তাকে দ্বন্দ্ব সমাস বলা হয়। আজকে বললাম যদি কোনো ব্যাস বাক্যের শব্দেতে ও শব্দটি থাকে, তখন সেটা কি হয়ে যাবে, আমাদের দ্বন্দ্ব সমাস। যেমন ধরো আমি বলে দিলাম বাবা ও মা, তোমাকে উদাহরণ দিয়ে দেবো, বললো বাবা ও মা। তো এটা কোন সমাসের মধ্যে পড়েছে? দেখো আমি বলেছিলাম যদি কোনো ব্যাস বাক্যে ও শব্দটি থাকে, তখন তাকে আমরা কি বলবো, কোন সমাসের মধ্যে রাখবো, দ্বন্দ্ব সমাস। তো দেখো বাবা ও মা, দেখো ও শব্দটি রয়েছে, তাই এটা কোন সমাস হয়ে গেল, দ্বন্দ্ব সমাস। আচ্ছা, আরেকটা দিই, মাসি ও
পিসি হলো এটা কোন সমাস। দেখো এখানে কি এসছে, ও এসছে, ব্যাস বাক্যে কি এসছে, ও। তাহলে মাসি ও পিসি, তাহলে কোন সমাসের মধ্যে পড়ছে, দ্বন্দ্ব সমাস। বোঝা গেল আমি কি বলতে চাইলাম? তাহলে কি হয়ে গেল, প্রথম টেকনিক বলে দিয়েছি, যদি কোনো বাক্যের উভয় পদকে, যদি কোনো বাক্যে উভয় পদকে প্রাধান্য দেওয়া হয়, তখন আমরা সেটাকে দ্বন্দ্ব সমাস বলা হয়। যেমন আমি তোমাদের উদাহরণ দিয়েছি, যেমন হচ্ছে অমিতের মা বাবা বেঁচে নেই। অর্থাৎ এখানে আমি বোঝাতে চাইলাম যে মা সাথে বাবাও মারা গেছে, তাই উভয় পক্ষে প্রাধান্য দিয়েছে। এক। ২ নম্বর কি বলেছি, যদি কোনো ব্যাস বাক্যে শব্দেতে ও শব্দটি থাকে, তখন সেটা দ্বন্দ্ব সমাস হবে। যেমন এখানে বলেছি মা ও বাবা, তাহলে এটা কোন দ্বন্দ্ব সমাস হয়ে গেছে, এটা দ্বন্দ্ব সমাস হয়েছে। আচ্ছা যদি বলি মাসি ও পিসি, তাহলে কোন দ্বন্দ্ব সমাস, সরি এটা হচ্ছে দ্বন্দ্ব সমাজের মধ্যে পড়ে যাচ্ছে। আচ্ছা এবার বই ও পুস্তক কি হয়ে যাবে, দেখো এখানে ও রয়েছে, তো ও থাকলে কি হবে, ও থাকলে তোমরা সহজে বুঝে গেছো যে স্যার বলেছে যদি কোনো ব্যাস বাক্যে শব্দেতে ও থাকে, তখন সেটা বুঝে কি, দ্বন্দ্ব সমাস। আচ্ছা আচ্ছা, এবার কিছু নিয়ম লিখে দাও, যেমন হচ্ছে থার্ড নিয়মটা বলছে, থার্ড নিয়মে তুমি একমাত্র দ্বন্দ্ব সমাজে দেখতে পাবে যে একটি পদ দেখা যায়, একটি পদ দেখা যাবে, একটি পদ দেখা যায়, মানে একটি পদ লক্ষ্য করা যায়। আচ্ছা তিনটি পদ থাকে বা চারটি পদ থাকে, বুঝতে পারলো? দেখো বলছে দম্পতি, 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 দেখো এটা কত, কটা পদ দিয়েছে, তিনটি পদ না চারটি পদ না একটি পদ, দম্পতি কটা, একটা পদ, তাহলে আমরা এটাকে কি বলবো, দ্বন্দ্ব সমাস। মনে রাখবো দম্পতি কোন সমাজের মধ্যে পড়ে, এটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে আসে, দম্পতি কোন সমাজ, দ্বন্দ্ব সমাস। আচ্ছা আমি বলছি তিনটে পদ, যেমন ধরো পদটা, আর আগে আমি চারটে পদ দেওয়া হয়, দেখো এখানে চারটে পদ, তিনটে না, কান, গলা, চোখ। তো এটা যদি বলি ব্যাস বাক্য পদ, ব্যাস বাক্য পড়লে কি করবে, দেখো আমি বলেছি যে চারটি পদ যখন থাকবে, তখন সেটাও কি হয়ে যায়, দ্বন্দ্ব সমাজের মধ্যে পড়ে যায়। একটি পদ থাকলে দ্বন্দ্ব সমাস, তিনটি পদ থাকলে দ্বন্দ্ব সমাস, আর চারটি পদ থাকলে দ্বন্দ্ব সমাজের মধ্যে পড়ে। যেমন দেখো নাক একটা পদ, কান, গলা, চোখ, এগুলো পদ থাকে, চারটি পদ বলে দিয়েছে, তো তখন তুমি বুঝে যাবে যে এটা দ্বন্দ্ব সমাজের মধ্যে পড়ছে। যদি বলেন ব্যাস বাক্য বল, তখন কি করবে, না, নাক, কান, গলা, ও শব্দটি যুক্ত করলে কি করবে, ও, ও চোখ, তাহলে কি করলাম, ব্যাস বাক্য কি হয়ে গেল, যে নাক, কান, গলা ও চোখ,
আমাকে বলা হচ্ছে 4টি পদ দিয়ে দিয়েছে, তাহলে তুমি বুঝে গেল এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। এবার বললো যে 4টি পদে তোমাকে ব্যাস বাক্য বের করতে বললো বা ব্যাস বাক্য তৈরি করতে বললো। যেমন নাক, কান, গলা, চোখ, তাহলে ব্যাস বাক্য কিভাবে করবে? নাক, কান, গলা ও চোখ, লাস্টে আমরা কি করবো? ও যুক্ত করবো। আচ্ছা, যদি বলি দম্পতি, দম্পতি, দম্পতি কি করবে? ব্যাস বাক্য যদি বের করতে দিই। আচ্ছা, আমরা জানি যে দম্পতি মানে হচ্ছে স্ত্রী, জায়া মানে বউ বলা, ঠিক আছে? জায়া ও পতি। দেখো এখানে দম্পতি কি হয়ে যাবে? ব্যাস বাক্য হয়ে যাবে জায়া ও পতি। জায়া মানে হচ্ছে স্ত্রী বা বউ, জায়া মানে কি? স্ত্রী বা বউকে বলছে, সেই জন্য আমরা বলছি জায়া ও পতি, ব্যাস বাক্য হয়ে। এবার যদি বলে যে 3টি পদ এলো, 3টি পদ যেমন হচ্ছে পদ্মা, মেঘনা, মেঘনা, পদ্মা, মেঘনা আর যমুনা। আচ্ছা, বলো, পদ্মা আছে, মেঘনা আছে আর যমুনা আছে। দেখো এখানে 3টি পদ দিয়ে দিয়েছে। আমি বলেছি যে দ্বন্দ্ব সমাস হতে গেলে ওদের ওখানে কি হয়? একটি পদ হয়, 3টি পদ হয় আর 4টি পদ হয়। যদি তোমাকে পরীক্ষা ফলে দিয়ে দিয়েছে, ধরো এক্সামে তোমাকে দিল যে 4টি পদ দিয়ে দিয়েছে, যেমন হচ্ছে না, কান, গলা বা চোখ, তাহলে কোন সমাস? তুমি বুঝে গেলে যে আমাদের একমাত্র দ্বন্দ্ব সমাজে কি হয়? সমাজে 4টি করে পদ দেয়, তাহলে তুমি বুঝে গেলে যে এটা দ্বন্দ্ব সমাস। এবার যদি বলি ব্যাস বাক্য করো, তুমি কি করবে? নাক, কান, গলা ও চোখ, ও যুক্ত করে দেবে। আচ্ছা, যদি পদ্মা, মেঘনা, যমুনা, তোমাকে বলে দিল যে এটা কোন সমাসের মধ্যে পড়েছে, তুমি কি করবে? তুমি জেনে গেছো যে আমি জানি যে একমাত্র দ্বন্দ্ব সমাসে 3টি পদ, 4টি পদ আর 1টি পদ দেয়। দেখো এখানে 3টি পদ আছে, তুমি অতি সহজে বুঝে গেলে যেটা দ্বন্দ্ব সমাস হবে। এবার বললো এর ব্যাস বাক্য কর। এর ব্যাস বাক্য বললে কি করবে? লাস্টে শুধু জাস্ট ও যোগ করো, পদ্মা, মেঘনা ও যমুনা, বুঝে গেল? আচ্ছা, তারপরে সমাজটা আমি কি নিয়েছি? দ্বিগু সমাস। আচ্ছা, দ্বিগু সমাস কি, কিভাবে বুঝবে যে কোনটি দ্বিগু সমাস? দেখ, বাক্যের স্টার্টিং এ বা শুরুতে, শুরুতে যদি সংখ্যা থাকে, আর যদি পরপর, পরপরকে গ্রহণ করে, পরপরকে গ্রহণ করে, তখন তাকে দ্বিগু সমাস বলা। আচ্ছা, কি বুঝলে এখান থেকে? কিছু বুঝতে পারো না? দেখো উদাহরণ দিয়ে বুঝতে পারবো। বাক্যের শুরুতে যদি সংখ্যা থাকে আর যদি পরপদকে গ্রহণ করে, মানে পরপদকে প্রাধান্য দেয়, তখন তাকে কি, কি সমাস হিসাবে ধরবো? দ্বিগু সমাস হিসাবে দেয়। দেখো এখানে লেখা আছে, দেখো এখানে দ্বিগু সমাসে কি লেখা আছে? পরপদ নেবে আর কি সংখ্যা বোঝাবে। দেখো প্রত্যেকটা লিখে রেখেছি আমি যে কোন পদকে নেবে এবং কোন সংখ্যাকে নেবে। এখানে বলছে দ্বিগু সমাসে কি আছে? পরপদকে প্রাধান্য দেবে আর তারপর কি থাকবে? সংখ্যা থাকবে। এই দুটো যদি থাকে তখন তুমি বুঝে যাবে যে এটা দ্বিগু সমাস। যেমন বলে দিল চৌরাস্তা। আচ্ছা, চৌরাস্তা তোমাকে বলে দিয়েছি চৌরাস্তা, তাহলে এখানে কোন সমাসের মধ্যে পড়েছে? দেখো
আমি বলছি চৌ। চৌ মানে কি? চার, মানে হচ্ছে এখানে সংখ্যা বলে বোঝাচ্ছে চার। দেখো এখানে সংখ্যার কথা বলে, দ্বিগু সমাজের বাক্যের শুরুতেই সংখ্যা থাকবে। দেখো বাক্যের শুরুতে কি আছে? সংখ্যা নেই। চৌরাস্তা মানে হচ্ছে চারটি রাস্তা, তাই সেই জন্য চার বুঝলাম। দেখো বাক্যের শুরুতে চার আছে। এক। 2 নম্বর নিয়ম কি বলেছি? যদি পরপদকে প্রাধান্য দেয়। এখানে দেখো চৌ রাস্তা, এটা হচ্ছে পরপদ। পরপদ, তাহলে চৌ রাস্তা। আমি এখানে পেয়ে গেছি যে চৌ মানে হচ্ছে চারটি রাস্তা, তাই জন্য সংখ্যা। সংখ্যা পেয়ে গেছি। এবার পরপদকে যদি প্রাধান্য দেয়, তুমি বুঝে গেছো দ্বিগু সমান হয়ে যাবে। দেখো বলছে চৌ রাস্তা, এখানে পরপদকে প্রাধান্য দিচ্ছে না। চৌ রাস্তা তার মানে চারটে রাস্তা, চারটি রাস্তা মিলিত হয়ে কি হয়? চৌরাস্তা তৈরি হয় না? তো এখানে রাস্তাকে প্রাধান্য দিচ্ছে। রাস্তা কোন পথ? পরপথ। দেখো পরপথ, এদিকে থাকে পূর্বপথ, এদিকে থাকে পরপথ। তাই আমি এখানে যে নিয়মগুলো বলেছি সেগুলোকে ঠিক ফলো করেছি। সেই জন্য এটা কোন সমাজ হয়ে যাবে? দ্বিগু সমাজ হয়ে যাবে। দেখো চৌরাস্তা মানে চার, সংখ্যা বুঝিয়েছে, এবং পরপথকে প্রাধান্য দিচ্ছে, মানে চারটে রাস্তা মিলিত হয়ে চৌরাস্তা তৈরি হয়ে যায়। তাহলে রাস্তাকে প্রাধান্য দিচ্ছে মানে বড় পথকে প্রাধান্য দিচ্ছে। সেই সময় কি হয়ে গেল? এটা এটা হয়ে যাবে আমাদের দ্বিগু সমাস হয়ে যাবে। আচ্ছা আরেকটা দিন। আচ্ছা এখানে আরেকটু বলি, যদি আমি জেনে গেছি চৌরাস্তাটা কি একটা দ্বিগু সমাস, তার কারণ হচ্ছে এখানে সেই বাক্যের শুরুতে সংখ্যা দিয়েছে এবং পরপথকে প্রাধান্য দিয়েছে। এবার যদি তোমাদের বলে যে চৌরাস্তার ব্যাস বাক্য করো, কিভাবে করো? আচ্ছা মনে রাখবে, যদি দ্বিগু সমাজের ক্ষেত্রে আমরা বাক্যের শেষে কি করব? সমাহার শব্দটি দেব। যেমন চৌরাস্তা, আমরা কি করব? ব্যাস বাক্যটা চার রাস্তার সমাহার। আমি বলেছিলাম যে সমাহার শব্দটি একদম শেষে লিখবে, সমাহার। তাহলে চার রাস্তার সমাহার হয়ে গেল কি? চৌরাস্তা। এইভাবে ব্যাস বাক্য করবে। আচ্ছা লিখলাম পঞ্চনদ। বল পঞ্চনদ, এটা কোন সমাজের মধ্যে পড়েছে? বলো, তোমরা বলো। পঞ্চনদ, আমরা জানি যে শব্দের শুরুতে যদি সংখ্যা থাকে, দেখো পঞ্চ মানে হচ্ছে পাঁচ, আর পরপদকে যদি প্রাধান্য দেয়, পরপদকে নদ, তাহলে পাঁচটা নদ মিলিত হয় পঞ্চনদ। দেখো এখানে পরপদকে প্রাধান্য দিয়েছে, তাহলে এটা কোন সমাজ হয়ে যাবে? এটা হচ্ছে দ্বিগু সমাজ। দ্বিগু সমাজ। আচ্ছা যদি বলে ব্যাস বাক্য করো, ব্যাস বাক্য করলে কি করবে? পঞ্চ নদের লাস্টে কি যোগ করবে? সমাহার। 3 নম্বরের উদাহরণটা দেখো, নবরত্ন। কি করবে? নবরত্ন। বলো নবরত্ন কোন সমাজের মধ্যে পড়ছে? আমরা বলেছিলাম যে যদি কোনো বাক্যের শুরুতে সংখ্যা থাকে এবং পরপদকে প্রাধান্য দেয়, তখন সেটা কি সমাজ হয়ে যায়? দ্বিগু সমাজ। দেখো এখানে নব মানে হচ্ছে নয়কে বোঝাচ্ছে সংখ্যা, আর পরপদকে বোঝাচ্ছে, প্রাধান্য দিচ্ছে। কারণ হচ্ছে গিয়ে ধরো আমরা জানি কোন রাজার রাজসভায় বা কৃষ্ণচন্দ্র রায়ের রাজসভায় যে নবরত্ন ছিল, তাহলে সংখ্যা প্রথম বেরিয়েছে, তাহলে এবার কাদেরকে প্রাধান্য দিচ্ছে? রত্ন, তাহলে পরপদকে প্রাধান্য দিচ্ছে। এখানে দেখো সংখ্যা বেরিয়েছে আর রত্নকে প্রাধান্য দিচ্ছে, সেই জন্য এটা হয়ে যাবে দ্বিগু সমাস। নবরত্ন, নবরত্নর ব্যাস বাক্য কি হবে? নবরত্নের ব্যাস বাক্য তোমরা কিভাবে করবে? যে লাস্টে আমরা সমাহার যুক্ত করে নবরত্নের ব্যাস বাক্য বের করে দেবো। যেমন হচ্ছে
ঋতুর সমাহার, এইটা। আচ্ছা, 4 নম্বরটা দিই। 4 নম্বর উদাহরণ হচ্ছে শতাব্দী। বলো এটা কোন সমাস? শতাব্দী কোন সমাস? দেখো শতাব্দী মানে হচ্ছে কি 100 বছর। আমরা জানি, ক্যালেন্ডারে শিখেছি যে শতাব্দী কখনো বোঝায় 100 বছর। তো এখানে সংখ্যা বোঝাচ্ছে এবং পরপদকে প্রাধান্য দিচ্ছে, সেই জন্য এখানে আমরা বলে দিব কি, যে দ্বিগু সমাস। আচ্ছা, এর ব্যাস বাক্য কি করে দেবো? এর ব্যাস বাক্য হয়ে যাবে শত অব্দের লাস্টে কি করতে হবে ভাই? সমাহার। কি যোগ করতে বলেছি? সমাহার। এটা তাহলে শতাব্দী, শতাব্দী কোন সমাজের মধ্যে পড়েছে? দ্বিগু সমাস। আর যদি বলি ব্যাস বাক্য, তাহলে সব শত অব্দের সমাহার। 5 নম্বর উদাহরণটা দেখো, শব্দ ডিঙা। সপ্ত ডিঙা এটা কোন সমাজের মধ্যে পড়ছে? আমরা জানি যে যদি শব্দের প্রথমে সংখ্যা থাকে, দেখো সপ্ত মানে 7, আর পরপদকে প্রাধান্য হচ্ছে, ডিঙাকে প্রাধান্য দিচ্ছে, 7 ডিঙা, তো পরপদকে প্রাধান্য দিচ্ছে, সেই জন্য এটা হয়ে যাবে কি, দ্বিগু সমাস। ব্যাস বাক্য কি করব? ব্যাস বাক্য হয়ে যাবে 7 ডিঙার সমাহার। 7 ডিঙার সমাহার। বুঝতে পারলাম? আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি ক্লাসটা ভালো লাগে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে।